প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 অর্থাৎ গাণিতিক প্রতীক যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করাবো। ঠিক আছে, তো এই অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করানোর আগে আমাদের কিছু বেসিক বিষয়গুলো ক্লিয়ার হতে হবে, যেগুলো না জানলে কিন্তু এই অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো না। তো চলো আমরা বেসিক বিষয়গুলো জেনে নেই। তো গাণিতিক প্রতীক, এই গাণিতিক প্রতীকটা কি? গাণিতিক প্রতীক হচ্ছে গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। ঠিক আছে, তাহলে কি বলে যে কি গাণিতিক প্রতীকটা কি? যে গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। ঠিক আছে, যেমন দেখো 0 থেকে 9 পর্যন্ত এগুলো কি গাণিতিক প্রতীক। এরপর যোগ বিয়োগ গুণ, এরপর ভাগ, এগুলো কিন্তু গাণিতিক প্রতীক। তারপর সমান, ছোট, বড়, এগুলো কিন্তু গাণিতিক প্রতীক। ঠিক আছে, তো গণিতের যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? গাণিতিক প্রতীক। তো এগুলো গাণিতিক প্রতীক। তো গাণিতিক প্রতীকের কিছু ভাগ আছে, যেমন আমরা যদি বলি যে সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক, তাহলে সংখ্যা প্রতীকগুলো কি কি? 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত এগুলোকে বলা হবে কি? সংখ্যা প্রতীক। ঠিক আছে, বা এগুলোকে কি অঙ্কও বলা হয়ে থাকে। তো 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা কি বলবো? সংখ্যা প্রতীক। এরপর আছে কি প্রক্রিয়া প্রতীক। গাণিতিক প্রতীকগুলোর মধ্যে কিছু ভাগ আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তার মধ্যে একটা কি সংখ্যার প্রতীক। এরপরে আছে কি প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক, তাহলে প্রক্রিয়া প্রতীকগুলো কি? এই যে যোগ বিয়োগ, এরপর গুণ, এরপর ভাগ, এগুলো কি যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে আমরা কি বলবো? প্রক্রিয়া প্রতীক। এরপরে আরো কিছু প্রতীক আছে, যেমন কি সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক, এগুলো কিন্তু তোমরা খাতাতে অবশ্যই কিন্তু নোট করে রাখবা। ঠিক আছে, তাহলে এটা কি সম্পর্ক প্রতীক। তাহলে সম্পর্ক প্রতীকগুলো কি কি? সমান, এরপর ছোট, এরপর কি বড়, এরপর কি সমান নয়, ছোট নয়, এরপর কি বড় নয়। ঠিক আছে, এই যে সমান, ছোট, বড়, সমান নয়, ছোট নয়, বড় নয়, এগুলোকে কি বলবো আমরা? কি সম্পর্ক প্রতীক বলবো। ঠিক আছে, তো তাহলে আমরা কি শিখলাম? যে গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে আমরা বলি কি? গাণিতিক প্রতীক। তাহলে এই যে গাণিতিক প্রতীকগুলোর উদাহরণ কিন্তু এইগুলো সবগুলো কিন্তু গাণিতিক প্রতীকের উদাহরণ। তো গাণিতিক প্রতীকের মধ্যে এখন বিভিন্ন ভাগ আছে, যেমন সংখ্যা প্রতীক এই যে 0 থেকে 9 পর্যন্ত, প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, সম্পর্ক প্রতীক এই যে সমান, ছোট, বড়, ছোট নয়, বড় নয়, এগুলো কি সম্পর্ক প্রতীক। এছাড়াও কিন্তু কিছু প্রতীক আছে যেগুলো কি আমরা বলি কি বন্ধনী প্রতীক। তো এখানে বন্ধনী প্রতীক অতটাও লাগবে না। যেমন দেখো বন্ধনী প্রতীক যদি আমি দেখাতে চাই, বন্ধনী প্রতীক, বন্ধনী প্রতীকের মধ্যে আছে কিন্তু এই তিনটাই কিন্তু তোমরা মেইনলি কি খুব ভালোভাবে বুঝবা। ঠিক আছে, তাহলে বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, বা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো কিন্তু এগুলোকে কিন্তু বন্ধনী প্রতীক বলা হয়। এরপর অক্ষর প্রতীক আছে, যেমন অক্ষর প্রতীক কোনগুলা? অক্ষর প্রতীক। তাহলে অক্ষর প্রতীক গুলো কোনগুলা? যেমন আমরা ধরে নেই যে অনেক সময় ক, খ, গ, যেমন ধরলাম মিনার কাছে কি ক সংখ্যক কি কলা বা আম আছে, সেক্ষেত্রে যে কিন্তু ক সংখ্যক যদি ধরে নেই তখন কিন্তু এটাকে কি বলবো? অক্ষর প্রতীক বলবো। ঠিক আছে, তো এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা কি গাণিতিক বাক্যটা কি। কারণ এখানে দেখো আমরা যখন 1 নম্বর সমস্যার সমাধান করতে যাবো, এখানে কি বলছে অনুশীলনীতে? যে নিচের বাক্যগুলোকে গাণিতিক প্রতীক গাণিতিক বাক্যে কি প্রকাশ করে? নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে কি প্রকাশ করে এবং খোলা বাক্য
ও গাণিতিক বাক্য শনাক্ত করো। তার মানে কি আমাদের খোলা বাক্য এবং হচ্ছে কি গাণিতিক বাক্য সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে, নাহলে কিন্তু এই প্রশ্নগুলো কি আমরা হচ্ছে সমাধান করতে পারবো না। তো প্রথমে আমি যদি দেখাই যে গাণিতিক বাক্যটা কি, গাণিতিক গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্য হচ্ছে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা হচ্ছে কি বন্ধ বাক্য বলা হবে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তাহলে আমি যদি লিখে দেই একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হবে যদি বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তাহলে দেখো সংজ্ঞাতে আমরা কি দেখলাম, যে একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হবে যদি বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তাহলে এখন দেখো আমি একটা ধরো হচ্ছে বাক্য নিলাম গাণিতিক বাক্য, কি রকম, যে হচ্ছে কি 4 গুণ 3 সমান হচ্ছে লিখলাম যে হচ্ছে কত 10। তাহলে এখানে দেখো এই গাণিতিক বাক্যে কিন্তু দেখো গাণিতিক বাক্যের যদি সংজ্ঞা অনুসারে আমি বলি যে 4 গুণ 3, তাহলে আমরা জানি হচ্ছে কি 3 4 গুণ করে কত হচ্ছে 12 হচ্ছে। তার মানে 3 4 গুণ করে হচ্ছে 12। তাহলে এই একটি গাণিতিক বাক্য একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হবে যদি বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তার মানে এই বাক্যটি হচ্ছে কিন্তু মিথ্যা, কারণ হচ্ছে 4 এর সাথে 3 গুণ করলে কিন্তু 10 হয় না 12 হয়। তার মানে এই বাক্যটি কিন্তু মিথ্যা। তো আমরা কিন্তু নির্ণয় করতে পারতেছি যে হচ্ছে কি এই বাক্যটা হচ্ছে কি মিথ্যা। তাহলে এই বাক্যকে আমরা কি বলবো, গাণিতিক বাক্য। কিংবা আমরা যদি আবার ধরি যে 4 গুণ হচ্ছে 3 সমান হচ্ছে 12, তাহলে দেখো 3 4 কিন্তু কত হয় 12। তার মানে এটা কিন্তু সত্য না মিথ্যা, এটা কিন্তু হচ্ছে কি সত্য, এটা কিন্তু ঠিক আছে গুণ। তার মানে সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা হচ্ছে কি নির্ণয় করতে পারলাম। তার মানে কি এই বাক্যকে কি বলবো আমরা, গাণিতিক বাক্য বলবো। তাহলে এখন আমরা খোলা বাক্য সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, গাণিতিক বাক্য যে আছে এই গাণিতিক বাক্য আরো একটা নাম আছে, সেটা কিন্তু হচ্ছে কি বন্ধ বাক্য। বন্ধ বাক্য, এটা কিন্তু তোমরা হচ্ছে খেয়াল রাখবা। গাণিতিক বাক্যের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কি বন্ধ বাক্য। তো এখন আমরা খোলা বাক্যটা কি সেটা দেখার চেষ্টা করি, খোলা বাক্য। তাহলে খোলা বাক্যটা কিন্তু হচ্ছে গাণিতিক বাক্যের হচ্ছে কি একদম উল্টা। অর্থাৎ একটি বাক্যকে খোলা বাক্য বলা হবে যদি হচ্ছে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। তাহলে আমি যদি লিখে দিই একটি বাক্যকে খোলা বাক্য বলা হবে যদি বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা না যায়। অর্থাৎ একটা বাক্য আছে, সেই বাক্যকে আমরা খোলা বাক্য করবো যদি হচ্ছে সেই বাক্যটা সত্য না মিথ্যা সেটা আমরা নির্ণয় করতে না পারি। যেমন ধরা উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দেখাই, যে আমি এখানে লিখলাম হচ্ছে কি 10 বিয়োগ হচ্ছে ক সমান হচ্ছে কত 4। তাহলে এই বাক্য গাণিতিক বাক্য না হচ্ছে খোলা বাক্য, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা খোলা বাক্যের সংজ্ঞা গাণিতিক বাক্যের সংজ্ঞা অনুসারে কি জানছি, একটা বাক্যকে গাণিতিক বাক্য আমরা বলতে পারবো যদি সেই বাক্যটা সত্য না মিথ্যা এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে দেখো এখানে 10 বিয়োগ ক আছে সমান দেওয়া আছে 4। তাহলে এখানে কিন্তু আমরা দেখো কর মানটা কিন্তু জানি না, কর মানটা কিন্তু জানি না। তাহলে কর মান কিন্তু এখানে 3ও হতে পারে, 4ও হতে পারে, 2ও হতে পারে, 6ও হতে পারে, আমরা কিন্তু কর মানটা জানি না। তার মানে এখানে দেখি একটি বাক্যকে খোলা বাক্য বলা হবে যদি বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। তাহলে এই বাক্যটা সত্য নাকি মিথ্যা হবে
সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না। আমরা যদি কর মানটা জানতাম তাহলে কর মানটা বসায় দিলে কিন্তু একটা কিছু বের করতে পারতাম যে এই বাক্যটা হচ্ছে কি সত্য না মিথ্যা, তাহলে কিন্তু সেটাকে আমরা গাণিতিক বাক্য বলতাম। কিন্তু এখানে কর মান কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে কর মানটা কি, তার মানে এই বাক্যটা সত্য নাকি মিথ্যা এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না। কর মান যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, 3 4 5 2 6 11 10 যা খুশি সে যে কোনো কিছু হতে পারে। তার মানে এই বাক্যটাকে সত্য না মিথ্যা আমরা কিন্তু প্রমাণ করতে পারতেছি না, তাহলে কর মান কিন্তু আমরা আন্দাজে কিছু বসাতে পারবো না যেহেতু কর মান দেওয়া নাই। তাহলে সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারতেছি না, তার মানে এই বাক্যকে আমরা কি বলবো, খোলা বাক্য বলবো। ঠিক আছে, তো আমি হচ্ছে এই অধ্যায় সমাধান করার জন্য যে বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দেখালাম এখানে। তো তোমরা অবশ্যই কিন্তু এগুলো হচ্ছে কি খাতায় হচ্ছে কি নোট করে নিবা, তাহলে কিন্তু এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা কি করি, এই অধ্যায়ের যে অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে চলে যায়। সেই সমস্যাগুলো সমাধান করলে হচ্ছে কি তোমাদের হচ্ছে যে এই বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু আরো হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 2 নম্বর সমস্যাতে কি বলছে, এখানে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তার মানে এটাকে আমাদের হচ্ছে গাণিতিক বাক্যে আগে লিখতে হবে। তাহলে আমরা গাণিতিক বাক্যে লিখি যে 42, এই যে 42 থেকে ক বিয়োগ করলে তাহলে বিয়োগ ক, এটা যদি আমরা করি তাহলে কত পাবো, 35 পাবো। এটাই কিন্তু আমাদের বলছে এখানে। তো এটাকে আমরা কি করলাম, গাণিতিক বাক্যে কিন্তু হচ্ছে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে 42 থেকে ক বিয়োগ করলে বিয়োগফল অর্থাৎ কি এখানে ক বিয়োগ করলে কত হয়, 35 হয়, এটা কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 42 থেকে ক এর মানটা কত, ক এর মানটা কিন্তু আমি জানি না, যেটা হচ্ছে আমি তোমাদের একটু আগে বুঝালাম। ক এর মানটা কিন্তু আমরা হচ্ছে কি জানি না, তার মানে ক এর মান কিন্তু যে কোনো কিছু হতে পারে, 2 3 5 7 10 11 100 1000 যে কোনো কিছু হতে পারে, কারণ আমরা ক এর মানটা কিন্তু জানি না। ঠিক আছে, তার মানে ক এর মান যেহেতু জানি না, তার মানে 42 থেকে ক বিয়োগ করলে 35 হবে কিনা এটা কিন্তু আমরা বের করতে পারতেছি না। তার মানে এই বাক্যটা হচ্ছে সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না। ঠিক আছে, কারণ
এখানে ক এর কোনো মান দেওয়া নাই, তার মানে এই বাক্যটা সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা বের করতে পারতেছি না। তো এখানে কোনো বাক্য সত্য না মিথ্যা এটা যদি আমরা বের করতে না পারি তাহলে সেটাকে আমরা কি বলবো, বেসিকে শিখে আসলাম, সেটাকে আমরা বলবো খোলা বাক্য। তাহলে এখানে লিখি যে এটি একটি খোলা খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, কারণ এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারতেছি না। ঠিক আছে, যেমন ধরো 42 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই, ক এর মান যদি 7 ধরি তাহলে কিন্তু এটা 35 হচ্ছে, তার মানে 7 বসালে এই মানটা সত্য হচ্ছে। আবার যদি ক এর মান যদি 7 বাদ অন্য যে কোনো কিছু বসাই, যে 2 4 5 11 13 যে কোনো কিছু বসাই তাহলে কিন্তু ক এর মানে এই বাক্যটা কিন্তু সত্য হবে না, অর্থাৎ 42 থেকে ওই মানগুলো বিয়োগ করলে কিন্তু 35 হবে না। তার মানে এই মানটা সত্য না মিথ্যা, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, যা যা এর মানের উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে এটি একটি খোলা বাক্য সেটা নির্ণয় করলাম, যেহেতু এখানে আমরা এই মানটা সত্য না মিথ্যা এটা কিন্তু বের করতে পারতেছি না, সেজন্য এটা কি একটা খোলা বাক্য। ঠিক আছে, যা কি এটার মানের উপর কি নির্ভর করে, কিংবা তুমি যদি জাস্ট লিখে দাও যে এটি একটি কি খোলা বাক্য তাও কিন্তু হবে। ঠিক আছে, তোমার বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে লিখে দিলাম। তো ভেঙে ভেঙে লিখলে তুমি কি বুঝতে সুবিধা হবে এবং কি বুঝে বুঝে লিখতে পারবা, মনে রাখতে সুবিধা হবে। এরপর দেখো আমরা 3 নাম্বার সমস্যাতে আসলাম। এখানে 3 নাম্বারে বলছে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল কি 3 হয়। তার মানে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, এটা বলছে। এটাকে কি করতে হবে, আমাদের গাণিতিক বাক্যে লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে কি বলছে, 120 কে, এই যে 120 কে 40 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ 40, অর্থাৎ 40 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, 3 হয়। এই যে 3 হয়, এটা আমরা লিখলাম। তাহলে আমাদের কিন্তু গাণিতিক বাক্যে কিন্তু প্রকাশ করা কিন্তু শেষ। এখন এই বাক্যটা এটা কি খোলা বাক্য না কি গাণিতিক বাক্য, এটা কি আমাদের কি শনাক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা 40 দ্বারা যদি 120 কে ভাগ করি, তাহলে এখানে দেখো আমরা কি এই যে ভাজকের শূন্য আর ভাজ্যের শূন্য বাদ দিয়ে হিসাব করবো। যদি এখানে দেখো সমান সমান শূন্য থাকে, সেই শূন্যগুলো বাদ দিয়ে হিসাব করবো। ঠিক আছে, তাহলে কিন্তু হিসাবটা সহজ হবে। তাহলে 3 4 আমরা 4 1 4 4 দোকানে 8 3 4 কত হচ্ছে 12, তাহলে কিন্তু এখানে 12 কিন্তু মিলে গেল। তার মানে 120 কে যদি আমরা কি 40 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ভাগফল 3ই পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই বাক্যটা সত্য নাকি মিথ্যা এটা কিন্তু আমরা কি প্রমাণ করতে পারতেছি। তার মানে কি এটি একটি কি গাণিতিক বাক্য, কিংবা কি এটি একটি খোলা বাক্য নয়। তার মানে আমি লিখি যে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য, কারণ 120 থেকে 40 ভাগ দিলে কি 120 কে 40 দ্বারা ভাগ দিলে ভাগফল 3 পাই, এটা কিন্তু সত্য। তার মানে লিখবো যে এবং এটি সত্য। তাহলে দেখো এখন আমরা 2 নম্বর সমস্যাতে চলে এসেছি। তো এখানে বলছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো কি সত্য হয়। তাহলে অজানা প্রতীকের কি মান বের করতে হবে। তাহলে এখানে অজানা প্রতীক বা কি অক্ষর প্রতীক যেটা আছে, সেই অক্ষর প্রতীকের কি আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই মানটা বের করে কি আমার যেন কি এমন মান বের করতে হবে যেন কি বাক্যগুলো কি সত্য হয়। তাহলে এখানে 1 নম্বরে কি বলছে, দেখো একটি ত্রিভুজের ক বাহু আছে। তাহলে এই যে ক দেওয়া আছে এটা কি, এটা কিন্তু অক্ষর প্রতীক বা কি অজানা প্রতীক। ঠিক আছে, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে বের করার কি এমন মানটা বের করতে হবে যেন বাক্যগুলো কি সত্য হয়, যে এখানে বাক্যগুলো সত্য হয়। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজের ক বাহু আছে। তাহলে আমরা ত্রিভুজ কি জানি, আমরা জানি 3টি
বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি ত্রিভুজ বলে। যদি আমরা ত্রিভুজটা আঁকানোর চেষ্টা করি যে এই যে একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা বাহু আছে। তাহলে এই যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলবো আমরা, হচ্ছে কি ত্রিভুজ বলবো। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে একটি ত্রিভুজের ক বাহু আছে, তার মানে কি কর মানটা কত, 3। তার মানে একটা ত্রিভুজের কিন্তু একটা, দুইটা, তিনটা বাহু থাকে। ঠিক আছে, তাহলে কর মানটা হবে কি 3। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজের তিনটি বাহু আছে। যেখানে সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি ত্রিভুজ বলে। তাহলে সুতরাং ত্রিভুজের তিনটি বাহু আছে। তাহলে এখানে একটি ত্রিভুজের ক বাহু আছে, কর মানটা কত, 3। তার মানে আমরা লিখতে পারি সুতরাং ক এর মান কত, 3। তাহলে এই যে ক এর মানটা বের করলাম 3, তাহলে 3টা বের করার ফলে আমাদের কিন্তু বাক্যগুলো কিন্তু সত্য হয়ে গেল। কারণ হচ্ছে কি ত্রিভুজের তিনটা বাহু আছে, এখানে কিন্তু আমরা ক এর মানটাও বের করলাম 3, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু আছে, ক এর মানটা কত, 3। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা 2 নম্বর সমস্যাতে চলে এসেছি। 2 এর হচ্ছে 2। তাহলে এখানে কি বলছে, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। ঠিক আছে, তাহলে ক টাকার জিনিস কিনছি, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে অজানা মান। তাহলে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত পেয়েছে। তাহলে 50 টাকা হচ্ছে একটা দোকানদারকে দিলাম, ধরো দেওয়ার পরে আমি হচ্ছে কিছু জিনিস খরচ করছি, করার পর 50 টাকা দিলাম, দেওয়ার পর দোকানদার আমাকে 23 টাকা ফেরত দিলাম। তাহলে এখানে দেখো, তাহলে ক এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে ক এর যে মান বের করবো, যার জন্য হচ্ছে কি বাক্যগুলোটা কি সঠিক হবে। তাহলে এখানে দেখো 50 টাকা আমি দিয়েছি, দেওয়ার পর এখান থেকে কি আমি হচ্ছে খরচ করছি হচ্ছে ক টাকা, করার ফলে আমাকে কি 23 টাকা ফেরতেছে। তাহলে 50 বিয়োগ হচ্ছে কি, এখানে আমরা কত লিখবো, ক। তাহলে আমাকে ফেরত দিয়েছে কত, 23 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবারও বোঝার চেষ্টা করো, ক টাকা খরচ করছি করে 50 টাকা দিছি। তার মানে 50 টাকা খরচ করে 50 টাকা হচ্ছে দোকানদারকে দিয়ে আমি হচ্ছে ক টাকা খরচ করছি, দোকানদার আমাকে কি 23 টাকা হচ্ছে কি ফেরত দিছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে কি ক এর মানটা বের করতে হবে। তাহলে হচ্ছে কি কত টাকা খরচ করছি এটা কিন্তু বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এখানে আছে হচ্ছে কি বিয়োগ। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে কি পক্ষান্তর করব। তাহলে এখানে দেখো ক এর সামনে কি আছে, বিয়োগ। এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে চিহ্নের হচ্ছে কি পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ আছে কি যোগ হয়ে যাবে। এবং এখানে দেখো 23 এর সামনে কিছু নাই, মানে কি যোগ আছে। এটা যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি করতেছি, এখানে দেখো যে হচ্ছে 50, এখানে 23 হচ্ছে কি কিছু নাই, মানে যোগ হিসেবে ছিল, এটা হচ্ছে কি সমানের বাম পাশে এসে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে 23 এরপর সমান, এখানে ক এর সামনে কি ছিল, বিয়োগ। এটা সমানের ডান পাশে আসার কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে কি যোগ হয়ে যাবে। তাহলে যোগ যদি থাকে তাহলে আমরা হচ্ছে সামনে কিছু লিখি না, তাহলে ক। তো আমরা যেটার মানটা বের করব সেটা সবসময় কিন্তু বাম পাশে রাখার চেষ্টা করব। তাহলে বাম পাশে রাখার চেষ্টা করবো, সেজন্য আমরা হচ্ছে ক এর মানটা এখানে বের করতেছি। তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারি যে ক সমান 50 বিয়োগ হচ্ছে কি 23। তাহলে এটা কিন্তু সমান, তাহলে ক সমান 50 বিয়োগ 23। তাহলে এই লাইনে যে কথা, এই লাইনে কিন্তু সেম কথা। ঠিক আছে, শুধু আমরা এই মানটা এই পাশে পুরোটাই নিয়ে আসি, এই পুরোটা মানটা কি আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে এখন দেখো 50 থেকে যদি হচ্ছে আমরা হচ্ছে এখানে ক এর মানটা কত পাচ্ছি, আমরা 50 থেকে যদি 23টা বিয়োগ দিই তাহলে এখানে কি শূন্য আছে, শূন্য ছোট 3 বড়, তাহলে এখান থেকে এক ধার নেব, নেওয়ার ফলে এখানে কি থাকবে 10, 10 থেকে 3 বিয়োগ দিলে 7, এরপর এখানে এক ধার দিয়েছি, তাহলে এখানে আছে কত 4, 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 2, তাহলে 27। তাহলে ক এর মানটা আমরা কত পাইলাম, 27 কিন্তু পাইলাম।
ঠিক আছে, তাহলে ক এর মানটা আমরা পাইলাম হচ্ছে কি 27। তার মানে হলো এখানে দেখো ক টাকার জিনিস কিনে 50 টাকা হচ্ছে কি দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তার মানে ক এর মানটা আমরা পাইলাম কত 27। তার মানে এখানে কি 27 টাকা কিন্তু এখানে কিন্তু খরচ করা হয়েছিল বা হচ্ছে কি জিনিস নেওয়া হয়েছিল। তাহলে এখানে যদি আমরা প্রমাণ করতে চাই, দেখো এখানে যে 50, এই যে এখানে করি যে 50 বিয়োগ হচ্ছে এই যে ক এর মানটা আমি যে 50, ক এর মানটা যদি আমি এখানে লিখে দিই হচ্ছে 27, তাহলে কত হচ্ছে এখানে কিন্তু ডান পাশে কত ছিল 23। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি যে হচ্ছে যে 50 থেকে 27 বিয়োগ দেই, তাহলে 50 থেকে যদি 27 বিয়োগ দেই তাহলে এখানে শূন্য ছোট 7 বড়, তাহলে এখান থেকে এক ধার নেব, তাহলে এখানে কত 10 থেকে 7 বিয়োগ দিলে 3, এরপর হচ্ছে এখানে 4 হলো, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, তাহলে এখানে কত পাচ্ছি 23 পাচ্ছি কিন্তু। তাহলে এখানে দেখো 50 থেকে 27 বিয়োগ দিলে 23 সমান হচ্ছে 23। তাহলে এখানে বাম পক্ষ আর হচ্ছে কি ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেল। তার মানে এটা কি আমাদের হচ্ছে কি সঠিক আছে। তার মানে 27 টাকা খরচ করছে, করার পর 50 টাকা দিয়েছে দোকানদারকে, দোকানদার হচ্ছে কি 23 টাকা কি ফেরত দিল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক এর মান কত হবে 27। এখন দেখো আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে কি ক সেন্টিমিটার। এখন আমাদের বলছে বর্গাকৃতি কাগজটির হচ্ছে কি পরিসীমা কত, এবং 2 নম্বরে বলছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত আমাদের কি বের করতে হবে। তাহলে আমাদের বর্গ আই কি এটা হচ্ছে চিনতে হবে। তাহলে আমরা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কে জানি, তাহলে যে চতুর্ভুজের কিন্তু 4টা বাহু থাকে, তাহলে যে চতুর্ভুজের 4টি বাহুই হচ্ছে কি সমান, 4টি বাহুই হচ্ছে কি সমান এবং প্রত্যেক কোণ হচ্ছে কি সমকোণ, তাকে আমরা বলবো কি চতুর্ভুজ। তাহলে এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের কিন্তু 4টা বাহুই হচ্ছে সমান এবং প্রত্যেক কোণ হচ্ছে সমকোণ, তাহলে এটাকে কি বলবো আমরা বর্গ বলবো। ঠিক আছে, তো আমার আঁকান একটু হচ্ছে এলোমেলো হতে পারে, কিন্তু 4টা বাহুই কিন্তু হচ্ছে কি সমান হবে। ঠিক আছে, দেখো 4টা বাহুই কিন্তু হচ্ছে কি সমান হবে, তাহলে এটা একটা কি বর্গ। তাহলে এখানে বলছে বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গ এটা, তাহলে এটার একটি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে ক সেন্টিমিটার। এই যে এটা ক সেন্টিমিটার, এটা ক সেন্টিমিটার, এটাও ক সেন্টিমিটার, এটাও ক সেন্টিমিটার। কারণ হচ্ছে কি একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে এখানে ক সেন্টিমিটার বর্গের। তাহলে আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুই কি সমান, তাহলে এটা যদি ক সেন্টিমিটার হয় এটাও কিন্তু ক সেন্টিমিটার হবে, এটাও ক সেন্টিমিটার, এটাও ক সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা কি তোমরা বুঝতে পারছো। তো যদি এখানে বলা থাকতো যে বর্গাকৃতি হচ্ছে কি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 2 সেন্টিমিটার, তাহলে এটাও 2 সেন্টিমিটার হতো, এটাও 2, এটাও 2, এটাও 2 সেন্টিমিটার হতো। ঠিক আছে, তাহলে বর্গাকৃতি কাগজের পরিসীমা কত, তাহলে পরিসীমাটা কি 4টা বাহুর হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে কি পরিসীমা। তাহলে যদি এখানে 2 থাকতো তাহলে দেখো 4টা বাহুর পরিসীমা কত হতো 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান হচ্ছে কি 8 সেন্টিমিটার কিন্তু হতো। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে হচ্ছে কি বর্গাকৃতির কিছু কাগজ আছে যার হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার, তাহলে ক সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি পরিসীমা। তাহলে দেখো যে হচ্ছে 1 নম্বর যদি আমরা সমাধান করি যে বর্গাকৃতি কাগজটির পরিসীমা, তার বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত হবে 4 গুণন হচ্ছে ক কি সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে কি একটা হচ্ছে ক সেন্টিমিটার একটা বাহু, তাহলে এটাও ক সেন্টিমিটার, এটাও ক সেন্টিমিটার, এটাও ক সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা পরিসীমা নির্ণয় করতে যাই তাহলে কত হবে ক যোগ ক যোগ ক যোগ ক। তাহলে এটাকে কি করছি আমাদের হচ্ছে এটা একটা ক, 2টা ক, 3টা ক, এরপর দেখি 4টা ক, তার মানে আমরা 4 গুণন ক কিন্তু লিখছি। তাহলে এই যে ক যোগ ক যোগ ক এভাবে লিখলেও কিন্তু হতো, তো এটাকে আমরা একত্রে 4 গুণন ক লিখছি, তার মানে 4টা ক হচ্ছে কি গুণ। তার মানে এখানে তাহলে এখানে কি হচ্ছে 4 ক সেন্টিমিটার। তাহলে এখানে বর্গাকৃতির একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু ক সেন্টিমিটার, তাহলে বর্গাকৃতি কাগজটির হচ্ছে 4টা হচ্ছে কি
বর্গাকৃতি কাগজটির পরিসীমা হচ্ছে কি 4 ক সেন্টিমিটার। তাহলে এর মাঝখানে কিছু নাই মানে কি, এখানে কিন্তু অদৃশ্যভাবে কিন্তু হচ্ছে গুণ হিসেবে আছে, ঠিক আছে। তো আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছো। তো এরপরে আমরা কি করব, এখানে দেখো এরকম 3টি বর্গাকৃতি কাগজের হচ্ছে মোট ক্ষেত্রফল কত, এটা কিন্তু আমাদের হচ্ছে কি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম 3টি বর্গাকৃতি কাগজের হচ্ছে মোট ক্ষেত্রফল, তাহলে আমরা হচ্ছে কি এই যে একটা বর্গ পাইলাম, এটা হচ্ছে কি একটা বাহু ক, তার মানে প্রত্যেকটা বাহুই কিন্তু হচ্ছে ক সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। ক্ষেত্রফল ধরো এই যে ক্ষেত্রফল, এটা কি মোট কতটুকু জায়গা জুড়ে আছে, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কিন্তু কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রে সব বাহুই যেহেতু সমান, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বর্গক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু বা হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এখানে দেখো 2 নাম্বার যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি বাহু এর উপর কি স্কয়ার। তার মানে হচ্ছে আমরা ক্ষেত্রফল সমান কিন্তু জানি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রে হচ্ছে কি সব বাহু যেহেতু সমান, তাহলে এই যে এটা ধরলাম হচ্ছে কি এই একটা বাহু এই একটা বাহু, তাহলে বাহুর উপর হচ্ছে স্কয়ার, তাহলে বাহুর উপর স্কয়ার মানে কি ধরলাম হচ্ছে কি 2 এর উপর স্কয়ার, তাহলে এই স্কয়ারটা মানে কি বর্গটা মানে কি 2 গুণন 2, কিংবা হচ্ছে যে বাহুর উপর স্কয়ার লিখছে, বাহুর উপর স্কয়ার মানে কি বাহু গুণন হচ্ছে কি বাহু, ঠিক আছে। তাহলে বাহুর উপর হচ্ছে কি স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে এখানে আমাদের কি বলছে এই যে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত, তাহলে আমরা হচ্ছে একটি কাগজের ক্ষেত্রফল আগে লিখব, যে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, তাহলে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কি হবে, এই যে একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এখানে ক সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো এখানে কর উপর স্কয়ার, তাহলে বর্গ সেন্টিমিটার, যেহেতু এখানে হচ্ছে কি ক্ষেত্রফল বের করছি সেটা বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে যদি মিটার দেওয়া থাকতো তাহলে আমরা বর্গ মিটার কিন্তু লিখে দিলাম। তাহলে আমরা একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কিন্তু ক স্কয়ার বর্গ সেন্টিমিটার পেলাম, কারণ এখানে একটি দেওয়া আছে হচ্ছে কি ক সেন্টিমিটার দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি কি বাহুর উপর স্কয়ার, তাহলে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল এই যে বাহুর মানটা কত ক লিখছি, আর হচ্ছে কি এর উপর স্কয়ার দিয়ে দিছি সূত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে বলছে, এখানে এরকম 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি যে সুতরাং 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, তাহলে 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফলটা কি হবে এখানে, তাহলে এই যে এখানে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হয়েছে ক স্কয়ার, তাহলে 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কি হবে 3 গুণন কর উপর স্কয়ার, তাহলে কি বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 3 গুণ ক স্কয়ার, তার মানে 3 ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কি কিছু নাই মানে কি এখানে দেখো গুণ হিসেবে কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল বের করতে বলছিল, আমরা 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কিন্তু পাইলাম হচ্ছে কি 3 বা 3 ক স্কয়ার, এটাই হচ্ছে কি উত্তর 3 ক স্কয়ার বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখো আমরা 4 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে কি বলছে, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। তাহলে এই যে এই সমস্যাগুলো দেওয়া আছে, তো এই গাণিতিক বাক্যটা সত্য করার জন্য আমাদের কি ক এর মানটা হচ্ছে কি বের করতে হবে। এই সমস্যাগুলো কিন্তু আমরা এর আগেও কিন্তু হচ্ছে কি সমাধান করেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কি ক এর মানটা বের করব। তাহলে এখানে দেখো 1 নম্বরে আছে কি ক যোগ
কত দেওয়া আছে 9 সমান হচ্ছে কত দেওয়া আছে 15। তাহলে এখান থেকে আমরা ক এর মানটা বের করব। তাহলে দেখো এখানে বা, এখানে ক লিখলাম। এখন আমরা কি করব, এই যে 9টা যে আছে এটা হচ্ছে কি সমানের ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে 9 আছে হচ্ছে কি যোগ হিসেবে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে, যেটা আমরা এর আগে কিন্তু শিখেছি। তাহলে এখানে দেখো সমান, এখানে 15 ছিল লিখলাম, এরপর এটা যোগ ছিল 9, তাহলে এটা এই পাশে এসে কি হয়ে গেল বিয়োগ 9 হয়ে গেল। তাহলে বা ক সমান 15 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে আমরা জানি কত পাই 6। তাহলে অতএব ক সমান হচ্ছে কি 6। তাহলে ক সমান আমরা কিন্তু 6 পেয়ে গেলাম। তাহলে এখানে ক এর মান যদি হচ্ছে 6 বসাই যে এখানে, তাহলে দেখো এই যে 6 যোগ 9 সমান 15, এটা সমানই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হয়ে যাবে যদি ক এর মানটা আমরা 6 বসাই। তাহলে কিন্তু গাণিতিক বাক্যটা কিন্তু সত্য হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখি এখানে একই কথা, তো এখানে আমরা ক এর মানটা বের করব। তাহলে এখানে লিখি বা ক, এখানে বিয়োগ দেওয়া হচ্ছে কি 12, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে বিয়োগ আছে এটা কি যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই আমরা করব। দেখো 25 আছে লিখলাম সমান, এরপর এটা আছে কি বিয়োগ, এটা ডান পাশে এসে কি যোগ হয়ে গেল, তাহলে 12। তাহলে বা ক সমান 25 যোগ 12, তাহলে 25 যোগ 12, তাহলে আমরা যদি দিই 5 আর 2 7, 1 1 কত 25 আর 5 আর 2 7, 1 আর হচ্ছে 2 কত হবে 3, তাহলে কত পাচ্ছি আমরা 37 পাচ্ছি। তাহলে 25 আর 12 যোগ করে আমরা কত পেলাম 37। তাহলে অতএব ক সমান হচ্ছে কি 37। তার মানে ক এর মান যদি এখানে 37 বসাই তাহলে ক এই 37 বিয়োগ হচ্ছে 12 সমান কিন্তু আমরা 25 পাবো। এখানেও কিন্তু সমানের ডান পাশে কি 25 আছে, তার মানে দুইটা মিলে গেল, অর্থাৎ ক এর মান 37 যদি হয় তাহলে বাক্যটি গাণিতিক বাক্যটি কি সত্য হবে, ঠিক আছে। তাহলে এরপর দেখো 3 নম্বরে কি আছে, 2 গুণ ক সমান হচ্ছে কি 22। এতক্ষণ আমরা হচ্ছে কি যোগ আর বিয়োগের কাজ দেখলাম, তো এখানে দেখো এখানে কিন্তু গুণ আছে। তাহলে আমাদের কি করতে হবে, বা আমরা যদি ক এর পাশে রেখে দিই, আমরা যেটার মান বের করব সেটা হচ্ছে কি বাম পাশে রাখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে ক এর মানটা আমরা বের করতেছি। তাহলে এখানে দেখো সমান হচ্ছে 22, তো এখানে 2 আছে কি গুণ হিসেবে, তার মানে এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে বা এখানে ক সমান আমরা 22 ভাগ 2, আমরা জানি কি 22 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে 11 কে 11, 11 দোকানে কিন্তু 22, তাহলে ভাগ করে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কি এখানে হচ্ছে 11। তার মানে ক এর মান কিন্তু 11, অতএব ক হচ্ছে সমান হচ্ছে কি 11। ক এর মান যদি এখানে 11 বসায় তাহলে কিন্তু ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এরপর দেখো ক ভাগ দেওয়া আছে কি 8 সমান হচ্ছে কি 7। তো এখানে আমরা কি করব, এখানেও আমরা দেখি যদি ক এর মানটা বের করতে চাই তাহলে যেটার মান বের করব সেটা বাম পাশে রাখি, তাহলে ক বাম পাশে রাখলাম। এখন এই 7 আছে লিখলাম, এখানে 8 হচ্ছে কি সমানের বাম পাশে হচ্ছে কি ভাগ হিসেবে আছে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ভাগ আছে গুণ হয়ে যাবে, তাহলে 7 গুণ 8। তাহলে আমরা জানি কত ক সমান আমরা 7 8 কত জানি 56। তাহলে এখানে ক এর মান যদি 56 বসাই তাহলে 56 ভাগ 8 সমান কিন্তু 7ই আমরা পাবো, ঠিক আছে। তাহলে অতএব ক সমান 56। এরপরে দেখো আমরা হচ্ছে 5 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে দেখো 7 গুণ প্রথম ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী 8 যোগ ক আছে সমান আছে কি 63। তাহলে এখানে আমরা কি করব, দেখো বা এখানে এই মানটা আমরা যেরকম আছে সেরকমই রাখবো। তাহলে রেখে দেই যে হচ্ছে কি 8 যোগ ক সমান এখানে কত আছে 63। তাহলে এখানে 7 আছে হচ্ছে গুণ হিসেবে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে ভাগ 7 হয়ে যাবে। তাহলে বা এখানে 8 যোগ ক সমান হচ্ছে 63 ভাগ 7, অর্থাৎ 7 দ্বারা যদি ভাগ করি আমরা জানি কি 7 নং কত 63, তার মানে এখানে কি ভাগ করে পাচ্ছি আমরা হচ্ছে কি 9। এরপর দেখো বা আমরা ক এর মান যেহেতু বের করবো ক হচ্ছে বাম পাশে রেখে দিলাম, এরপর আর 9 আছে লিখলাম। তো এখানে দেখো 8 আছে কিন্তু যোগ হিসেবে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 8। তাহলে বা
ক সমান আমরা কত পাচ্ছি 9 বিয়োগ 8 সমান কত 1। তাহলে অতএব ক সমান কত 1। তাহলে এখানে দেখো ক এর মান যদি আমরা এই বাম পাশে হচ্ছে 1 বসাই তাহলে কিন্তু এই বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে যাবে। যদি দেখো আমরা একটু দেখার চেষ্টা করি যে হচ্ছে 7 গুণ 8 যোগ 1 সমান হচ্ছে কি 63। তাহলে এখানে দেখো 7 গুণ 8 আর 1 যোগ করে কত হয় 9। তাহলে এখানে কত 63। তাহলে এখানে দেখো 7 নং কত 63, এই পাশে ডান পাশে কত আছে 63। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেল। তার মানে কি এই বাক্যটা কি সঠিক আছে, অর্থাৎ ক এর মান কি 1 কি, এটা হচ্ছে কি সঠিক আছে। তাহলে ক এর মান আমরা কত পাইলাম 1 পেয়ে গেলাম। এরপর দেখো 6 নম্বরে আমরা কি করব, তাহলে ক বিয়োগ 4 ভাগ হচ্ছে 6 সমান দেওয়া আছে কত 6। তাহলে আমরা ক এর মানটা বের করব। তাহলে ক বিয়োগ 4 পাশে রেখে দিলাম, এরপর সমান 6 আছে দিলাম, আর এই যে ভাগ আছে 6 এটা হচ্ছে সমানের ডান পাশে গিয়ে কি গুণ 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভাগ ছিল গুণ হয়ে গেল। তাহলে বা এখানে ক বিয়োগ হচ্ছে কত 4 সমান হচ্ছে আমরা 6 গুণন 6, 6 6 কত জানি 36। তাহলে এখানে দেখো বা আমরা যদি ক এর মানটা বের করতে চাই তাহলে ক এখানে রাখলাম, এই 4 আছে কি এখানে বিয়োগ, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 36 যোগ 4 বা ক সমান হচ্ছে কত 36 আর 4 কত আমরা জানি 36 আর 4 যোগ করে কত হয় 40। তাহলে ক এর মান পেয়ে গেলাম 40। অতএব ক এর মান হচ্ছে কি 40। তাহলে এই ক এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হয়ে যাবে। দেখো কিভাবে, ক এর মান যদি এখানে 40 বসাই, 40 বিয়োগ 4 ভাগ হচ্ছে কত 6 সমান হচ্ছে কত দেওয়া আছে 6। তাহলে এখানে দেখো বা 40 থেকে 4 বিয়োগ দিলে কত হয় 36 ভাগ হচ্ছে কত 6 ভাগ 6 সমান হচ্ছে কত 6। তাহলে বা এখানে 36 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 6 6 36 আমরা জানি, তাহলে 6 পাচ্ছি সমান এখানে কি 6। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ কিন্তু মিলে গেল। তার মানে কি ক এর মান যদি 40 বসাই তাহলে কি বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান হয়ে যাবে। তার মানে কি ক এর মান 40, এটা কি আমাদের সঠিক। আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমরা অনুশীলনীর একদম শেষ যে অঙ্কটা আছে সেখানে চলে আসলাম। তো এখানে দেখো 5 নম্বরে বলছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানি এর মূল্য একত্রে খ টাকা। তাহলে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানি এর মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা এবং 1 বোতল পানি এর মূল্য কি 12 টাকা। তাহলে 1 নম্বরে বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। খ এর মান নির্ণয় করো। 2 নম্বরে বলছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। 3 নম্বরে বলছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান কি 120। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা দেখি আগে। তো এখানে কি বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে কি লেখো। তাহলে ক এবং খ এর মধ্যে যখন আমরা সম্পর্ক নির্ণয় করতে যাব তখন আমাদের উপরে আসতে হবে। তাহলে এখানে দেখো ক নম্বরে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে কি খ টাকা। তাহলে এখানে 1 প্যাকেট বিস্কুটের মূল্য কিন্তু দেওয়া আছে 18 টাকা এবং 1 বোতল পানির মূল্য দেওয়া আছে কি 12 টাকা। তাহলে আমরা 1 নম্বর সমস্যাটা সমাধান করি আগে। দেখো তাহলে এখানে আমি আগে লিখি যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য, 1 প্যাকেট বিস্কুট এর মূল্য কত 18 টাকা। 18 টাকা এটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে। তো 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত দেওয়া আছে, এখানে আছে 18 টাকা। তাহলে এখানে ক প্যাকেট বিস্কুট, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে, সুতরাং ক প্যাকেট বিস্কুটের মূল্য তাহলে কি হবে, বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে 18 গুণ ক টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি 18 ক টাকা। তার মানে কি এর ভেতরে কি গুণ হিসেবে আছে। তাহলে আমরা কিন্তু ক প্যাকেট বিস্কুটের মূল্য কিন্তু এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তার আর হচ্ছে কি 1 প্যাকেট হচ্ছে কি 1 বোতল হচ্ছে পানির মূল্য কিন্তু এখানে দেওয়া আছে কত 12 টাকা। তাহলে আমরা একত্রে লিখি যে হচ্ছে ক প্যাকেট বিস্কুট, ক প্যাকেট বিস্কুট এবং
এক বোতল পানীয়ের মূল্য একত্রে, তাহলে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে কত টাকা হবে? আমরা কিন্তু ক প্যাকেট বিস্কুটের মূল্য এখানে কিন্তু বের করলাম হচ্ছে 18 ক টাকা, 18 ক, এবং হচ্ছে এক বোতল পানীয়ের মূল্য কত টাকা? এই যে এখানে দেওয়া আছে এক বোতল পানীয়ের মূল্য আছে 12 টাকা, তাহলে 18 ক যোগ হচ্ছে 12 আমি টাকা লিখলাম কি নিচে, ঠিক আছে। তাহলে ক প্যাকেট বিস্কুট এবং হচ্ছে এক বোতল পানির মূল্য হচ্ছে কি 18 ক যোগ হচ্ছে কি 12 টাকা। তাহলে এখানে দেখো এই যে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে কিন্তু খ টাকা দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে কিন্তু এই যে এটা এত টাকা কিন্তু বের করে ফেললাম। তাহলে এখানে আমাদের ক এবং খ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে গাণিতিক বাক্যের মাধ্যমে। তাহলে আমরা লিখি যে গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য এখানে এই যে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে হচ্ছে কি আমরা এত টাকা বের করলাম, তাহলে 18 ক যোগ হচ্ছে কি 12, তাহলে 18 ক যোগ 12 এটা হচ্ছে কি এক ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে বের করলাম। তাহলে এখানে এক ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে কি ছিল খ টাকা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি সমান হচ্ছে কি খ। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি গাণিতিক বাক্যটা কিন্তু লেখা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে বলছে 2 নম্বরে, দেখো খ এর মান নির্ণয় করো যখন ক সমান কি 10। তাহলে এই যে খ এর মান নির্ণয় করতে হবে যখন ক সমান কি 10। তাহলে আমাদের হচ্ছে এটা আগে লিখতে হবে। 2 নম্বরের সমস্যাতে আমরা চলে আসি। 2 নম্বরে এই যে এটা আগে আমরা লিখি 18 ক যোগ হচ্ছে কি 12 সমান হচ্ছে কি দেওয়া আছে খ দেওয়া আছে। তাহলে এখানে কি করতে বলছে খ এর মান বের করতে হবে, যে খ এর মানটা বের করতে হবে যখন হচ্ছে কি ক সমান কি 10। তাহলে এখানে 18 আছে লিখলাম, 18 গুণ এটা কিছু নাই মানে কি এর ভিতরে কি গুণ আছে এর সাথে, তাহলে ক এর মানটা কি 10। তাহলে ক এর মানটা যখন 10 তখন আমাদের খ এর মানটা বের করতে হবে, যোগ হচ্ছে কি 12 সমান হচ্ছে কি খ। এখানে আমরা লিখে দেই যেহেতু ক সমান হচ্ছে কি 10, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যদি 18 গুণ 10 করি তাহলে কত পাবো 180 যোগ হচ্ছে কি 12 সমান হচ্ছে কি খ, বা এখানে 180 যোগ 12 তাহলে কত পাচ্ছি আমরা 192 সমান হচ্ছে কি খ। তাহলে বা আমরা যদি একটু সাজিয়ে লিখি যে খ সমান 192, তাহলে ক এর মান যখন 10 তখন কিন্তু আমরা খ এর মান বের করলাম হচ্ছে 192। তাহলে আমরা লিখি অতএব খ সমান 192। তাহলে আমাদের কিন্তু 2 নম্বর সমস্যাটাও কিন্তু হচ্ছে সমাধান হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব 3 নম্বর সমস্যাটা একটু দেখার চেষ্টা করব। তাহলে 3 নম্বর এখানে কি বলছে দেখো যে হচ্ছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে এখন আমাদের কি ক এর মানটা বের করতে হবে যখন খ এর মান কি 100 হচ্ছে কি 20। তাহলে আগে আমরা লিখে নেই এখানে দেখো এই যে এই গাণিতিক বাক্যটা লিখে নেই যে 18 ক যোগ 12 সমান হচ্ছে কি খ। তাহলে এখন আমাদের কি করতে হবে এই যে 18 ক আছে যোগ 12 আছে সমান হচ্ছে খ এর মানটা কত দেওয়া আছে, এই যে এখানে 3 নম্বরে দেখো খ এর মানটা কিন্তু দেওয়া আছে কি 120। তাহলে এখানে খ এর মানটা 120 বসাই দেব, দিয়ে কি আমরা ক এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো বা 18 ক আছে কি লিখলাম 18 ক লিখলাম, তাহলে এখানে 12 আছে যোগ হিসেবে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে 120 বিয়োগ হচ্ছে কত 12, তাহলে বা 18 ক সমান হচ্ছে 120 থেকে 12 বিয়োগ দিলে কত হয় 108। তাহলে এখন এই যে 18 সাথে ক আছে কি গুণ হিসেবে, এটা যদি 18 কে যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে কি গুণ হিসেবে আছে, এর ভিতরে কোনো চিহ্ন নাই মানে কি গুণ হিসেবে আছে। তাহলে এখানে দেখো ক সমান 108 ভাগ হচ্ছে কত 18। তাহলে বা আমরা রাফে যদি ভাগ করে দেখি যে হচ্ছে কি
108কে যদি 18 দ্বারা ভাগ করে দেখি তাহলে আমরা কত পাবো? আমরা কিন্তু পাবো হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক সমান আমরা পেলাম কত? 6। অতএব ক সমান 6। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, প্রথমে আমরা কি করছি, এই ম্যাথটাতে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে ছিল কি? খ টাকা। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছিল। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম দেওয়া আছে কি? 18 টাকা। এখান থেকে আমরা ক প্যাকেট বিস্কুটের মূল্য বের করে নিয়েছি 18 ক টাকা। তাহলে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য কি? 12 টাকা। এই যে ক প্যাকেট বিস্কুটের মূল্য যেটা, এই যে 18 ক এবং হচ্ছে 1 বোতল পানীয়ের মূল্য কত? 12 টাকা। তাহলে এই দুইটা যোগ করছি, যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য 18 ক যোগ 12 এত টাকা। তাহলে এটা সমান, এই যে ক প্যাকেট বিস্কুট আর হচ্ছে 1 বোতল পানীয়ের মূল্য একত্রে কিন্তু খ টাকা দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা গাণিতিক বাক্য লিখছি 18 ক যোগ 12 সমান হচ্ছে কি? খ। তাহলে এখান থেকে আমাদের খ এর মানটা বের করতে বলছিল 2 নম্বরে। খ এর মান নির্ণয় করো, যেখানে ক এর মান 10। তাহলে এই গাণিতিক বাক্যটা আমরা লিখছি। এখন ক এর মান 10 বসাইছি, বসানোর পর এই যে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে কি বের করছি? খ এর মানটা বের করছি 192। এরপর 3 নম্বরে আমাদের বলছিল যে হচ্ছে ক এর মান নির্ণয় করো যখন হচ্ছে কি খ এর মান 120। তাহলে এখানে হচ্ছে আগে হচ্ছে কি ক এর মান দিয়ে রাখছিল 10, খ এর মান বের করতে বলছিল, বের করছি। এবার হচ্ছে কি খ এর মানটা দেওয়া আছে 120, এখন আমাদের কি ক এর মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কি করছি, এই যে এই গাণিতিক বাক্যটা লিখছি। এখন খ এর মানটা 120 লিখছি, এখান থেকে ক এর মানটা কি বের করছি আমরা হচ্ছে কি এই যে 6। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের অনুশীলনীর যতগুলো অঙ্ক ছিল সব কিন্তু সমাধান করে দেওয়া হলো। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।